হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। গুড আফটারনুন টু অল। তো আজকের ক্লাসে আমরা ইউনিয়ন বাজেট 2024-25-এর কী হাইলাইটস নিয়ে আলাপ আলোচনা করব। ক্লাসটা তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে, তোমরা সবাই মন দিয়ে ক্লাসটা ফলো করো। তো এ প্রসঙ্গে যে বিষয়টা বলার সেটা হচ্ছে বাজেট সম্পর্কে বেসিক ইনফো তো মোটামুটি আমাদের সকলেরই জানা থাকে। বাজেটকে আমরা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে থাকি। এটা কোনো দেশের ফিসকাল পলিসি কি পলিসি স্টেটমেন্ট হয়ে থাকে এবং বাজেট মূলত একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের একটা গভর্নমেন্টের অ্যান্টিসিপেটেড রেভিনিউ আর্নিং অ্যান্ড প্রপোজড এক্সপেন্ডিচারের একটা ড্রাফট হয়ে থাকে, রাইট? তো ডেফিনেটলি বাজেটে সরকার আগামী অর্থবর্ষে কোন কোন খাত থেকে কী পরিমাণ টাকা পেতে পারে এবং কোন কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করার কথা সে ভাবছে সে সম্পর্কে বিস্তারিত বিবৃতি দিয়ে থাকে। তো আজকের ক্লাসে এই ইউনিয়ন বাজেট 2024-25 যেটা কিনা 23শে জুলাই 2024-এ রিলিজড হয়েছে, তো সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। তোমরা সবাই মন দিয়ে ক্লাসটা ফলো করো। তো এবার আমরা শুরু করছি মেজর হাইলাইটস অফ দ্য ইউনিয়ন বাজেট 2024-25, রাইট? তো এটাই আজকে আমাদের পয়েন্ট অফ কনসার্ন। তো এক্ষেত্রে যে বিষয়টা প্রথমে একটুখানি দেখে রাখতে হবে সেটা হচ্ছে বাজেটের থিম। এবারের বাজেটের থিম কি আছে? এবারের বাজেট 2024-25-এর বেসিক যে এরিয়া অফ এমফাসাইজ করার যে জায়গাগুলোর ওপরে অতিরিক্ত এমফাসাইজ করা হয়েছে, পয়েন্ট টু বি কনসার্ন, সেগুলোর মধ্যে রয়েছে এমপ্লয়মেন্ট, স্কিলিং, সাপোর্ট অফ MSME অ্যান্ড মিডল ক্লাস। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই চারটে এরিয়াটার উপরে কেন ফোকাস করা হয়েছে? কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল, এখানে কিন্তু কোনো জিনিসটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। তোমরা আশা করি সবাই জানো ইন্ডিয়া ওয়ার্ল্ডের লার্জেস্ট পপুলাস কান্ট্রি, 1.4 বিলিয়ন পপুলেশনস ইন্ডিয়াতে আমরা রাইট নাও দেখছি, এবং এই পপুলেশনের মোর দ্যান 60% পপুলেশন হচ্ছে ওয়ার্কিং এজ গ্রুপে বিলং করে, মানে যাদের এজ গ্রুপ 18 to 64 ইয়ার্স, এই এজ গ্রুপের মধ্যে যাদের এজ গ্রুপটা বিলং করছে। তাহলে এই ধরনের যে ওয়ার্কিং এজ গ্রুপের পপুলেশন, যেটা ইন্ডিয়ার টোটাল পপুলেশনের 60%-এর বেশি, সেটা যখন বেশি আছে তো তাদেরকে নিশ্চয়ই আমাদের স্কিল জেনারেশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, যাতে আমরা সেই কর্মক্ষম জনসংখ্যার প্রপার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এনশিওর করতে পারি ও দেশটা যেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে জনসংখ্যা থেকে লাভটাকে রিপ করতে পারে এবং ইন্ডিয়া যেন ডেভেলপিং থেকে ডেভেলপড কান্ট্রিজের দিকে মুভ করতে পারে। সুতরাং এই বিষয়টাকে এনশিওর করার জন্য ডেফিনেটলি আমাকে তাকে প্রপার স্কিল জেনারেশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, কারণ প্রপার স্কিলিং না হলে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস পাওয়া যাবে না। এবং প্রপার স্কিলিংয়ের থ্রু দিয়ে আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটিস দিতে চাইছি এবং কোন সেক্টরটাকে আমরা গ্রোথ ইঞ্জিন হিসাবে এটার জন্য বেছে নিয়েছি, তো সেটা হচ্ছে MSME, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। এই প্রসঙ্গে যে বিষয়টা বলার, তো ডেফিনেটলি ইন্ডিয়ার বাজেট বেশিরভাগ সময় ডেফিসিটে রান করে, মোস্ট অফ দ্য টাইমই ডেফিসিটে রান করে। তো ডেফিনেটলি গভর্নমেন্টের আর্নিংটা তুলনায় এক্সপেন্ডিচার অনেকটাই বেশি। তো সেরকম একটা জায়গায় আমি তো চাইলেই র্যাপিড স্কেলে বেসিক হেভি ইন্ডাস্ট্রিজ তৈরি করার জায়গায় থাকবো না। সুতরাং সেক্ষেত্রে ক্ষুদ্র কুটির মাঝারি মানের শিল্পগুলোর ওপরে জোর দিয়ে অনেক বেশি সংখ্যক লোকের এমপ্লয়মেন্টকে সুনিশ্চিত করা, এটাই কিন্তু গ্রোথ ইঞ্জিন হিসাবে আমার দেশের জন্য কাজ করবে এবং আমার দেশের ইকোনমিক গ্রোথকে প্রমোট করবে। তো সেই জন্য আমরা MSMEটাকে কিন্তু একটা অন্যতম থিমের মধ্যে রেখেছি এবং ডেফিনেটলি মিডল ক্লাস পপুলেশনের জেনারেল স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে যেন আপলিফমেন্ট হয় সেটা তো পয়েন্ট টু বি কনসার্ন বটেই। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে 1.48 লাখ ক্রোর কিন্তু আমাদের অ্যালোকেশনস করা হচ্ছে এডুকেশন, এমপ্লয়মেন্ট এবং স্কিলিংয়ের ওপরে। সুতরাং তোমাদের মনে রাখতে হবে যে এবারের বাজেটের থিমটা কী আছে। নেক্সট কী আছে দেখো, ফোকাস এরিয়া। ফোকাস এরিয়ার মধ্যে মূলত ফোকাস এরিয়া একটুখানি দেখে রাখতে হবে। একটা হচ্ছে গরিব, নেক্সট হচ্ছে মহিলায় যেটা ওমেন, আচ্ছা ইউবা ইউথ অ্যান্ড অন্নদাতা ফার্মার্স। তো আমরা ডেফিনেটলি ইকোনমি যে ভার্নারেবল সেকশন অফ পপুলেশন দ্যাট ইজ মহিলায় সেটা যেমন নিচ্ছি, গরিব সেটা যেমন নিচ্ছি, তেমনি ইউথ আগেই বললাম যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা যদি বেনিফিটটা রিপ করতে হয় ডেফিনেটলি আমাদের এই ইউথ পপুলেশনটাকে ভীষণভাবে কাজে লাগাতে হবে। এবং অন্নদাতা বা ফার্মার্সের উপরে পয়েন্ট অফ কনসার্ন কেন আছে? কারণ ইন্ডিয়া ডেফিনেটলি ব্যাকবোন বলতে বা মেনস্টে বলতে এগ্রিকালচার বোঝায়। তো ইন্ডিয়ার কিন্তু বেশিরভাগ লোক অকুপেশন বা কর্মসংস্থানের জন্য ভীষণভাবে এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং ফার্মাররা একটা কী রোল প্লে করবে এক্ষেত্রে। সুতরাং সেই জায়গা থেকে ফোকাস এরিয়া কিন্তু ডেফিনেটলি অন্নদাতা বা ফার্মার্স আমরা দেখেছি। সুতরাং 4 যে মেজর এরিয়াস এটা তোমাদের দেখে রাখতে হবে এবং থিমটাও তৈরি করবে। নেক্সট কী আছে দেখো, নেক্সট হচ্ছে বাজেট প্রায়োরিটিস। বাজেটে এবার আমাদের প্রায়োরিটিস কী কী আছে, তো প্রায়োরিটিসের বিষয়গুলো 1 by 1 আমরা দেখব। মূলত এবারের বাজেটের 9 এরিয়াস আমরা
প্রায়োরিটি এরিয়া হিসাবে রিকগনাইজ করেছি। কি কি আছে দেখো, প্রোডাক্টিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স ইন এগ্রিকালচার, এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং, inclusive human resource development and social justice, manufacturing and service, urban development, energy security, infrastructure, innovation and research development and next generation reform। কাজে এক্ষেত্রে তোমার কিন্তু এই 9টা এরিয়া কিন্তু ভালো করে গ্র্যাব বা মুখস্থ করে রাখতে হবে যে কোন এরিয়াটা এবারে আছে আর কোন এরিয়াটা এবারে বলা হয়নি। সুতরাং সেই জায়গাটায় 9 এরিয়াস পড়ে রাখতে হবে এবং এই নাম্বারটাকে তো অবভিয়াসলি তৈরি করে রাখতে হবে উইদাউট এনি ফেল, রাইট। নেক্সট আমরা যেভাবে স্টোরিটাকে এগিয়ে নিয়ে যাব সেটা হচ্ছে প্রত্যেকটা প্রায়োরিটি এরিয়া ধরে আমরা কি অবজারভেশনস কী আছে এবারের বাজেটের সেটা একটু দেখব। ফার্স্ট কী আছে দেখো, প্রায়োরিটি নাম্বার 1 প্রোডাক্টিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স ইন এগ্রিকালচার। এক্ষেত্রে আমরা কতগুলো বিষয়ের ওপরে এবারে ভীষণভাবে আলোকপাত হতে দেখেছি। ফার্স্ট হচ্ছে রিলিজ অফ নিউ ভ্যারাইটিস। তো বলা হচ্ছে যে 32 ফিল্ডসের ক্ষেত্রে 109টা হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস বা উচ্চ ফলনশীল বীজ এবারে রিলিজ করার কথা বলা হচ্ছে। তার মানে বুঝতেই পারছো প্রোডাকশন প্রোডাক্টিভিটি যাতে হেভি ভলিউমে বা হেভি মোমেন্টামে ইনক্রিজ করে এবং এটা যেন খুব রেমুনারেবল হয় ফার্মার্সদের জন্য, সেই বিষয়টার উপরে কিন্তু এবারে গুরুত্ব আরোপ করা হয়েছে। সুতরাং কতগুলো হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস এবং কতগুলো ফিল্ডস এরিয়া কভার করে সেটা কিন্তু তৈরি করতে হবে। নেক্সট কি আছে দেখো, ন্যাচারাল ফার্মিং। ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক উপায়ে চাষাবাদ বলতে আমরা মূলত যেটা বলে থাকি সেটা হচ্ছে নো কেমিক্যালস থাকবে না এবং ডেফিনেটলি এক্ষেত্রে আমরা সমস্ত জৈব উপাদান দিয়ে প্রোডাক্টিভিটি বাড়াবার চেষ্টা করব। লাইভ স্টকের ওপর বেস করে আমরা যদি প্রোডাক্টিভিটি বাড়াবার চেষ্টা করি তাহলে ডেফিনেটলি সেই বিষয়টা কিন্তু ন্যাচারাল ফার্মিংয়ের পার্ট এবং এটা হলে এগ্রিকালচারের সাস্টেনেবিলিটি থাকবে এবং ডেফিনেটলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, ইকো ফ্রেন্ডলি হবে। তো সেই বিষয়টাকে প্রমোট করার জন্য ডেফিনেটলি আমরা এবারে ন্যাচারাল ফার্মিংয়ের ওপরও গুরুত্ব আরোপ করেছি এবং 1 crore ফার্মার্সকে যাতে ন্যাচারাল ফার্মিংয়ের আন্ডারে নিয়ে আসা যায় সেই বিষয়টাকে দেখা হচ্ছে এবং 10,000 নিড বেস বায়ো ইনপুট সেন্টার্স তৈরি করা হবে যেখানে এই ধরনের ইনপুটসগুলো ফার্মাররা পাবে এবং এই ধরনের ইনপুটগুলোর ইউসেজ কী হবে সেই সম্পর্কে যাবতীয় ইনফরমেশনস তারা এই সেন্টার্সগুলো থ্রু দিয়ে অ্যাভেল করতে পারবে। সুতরাং ব্যাপারটা অনেক হ্যান্ডি হবে। তো সেই ব্যাপারটার জন্য 10,000 কিন্তু বায়ো বেসড ইনপুট সেন্টার্স কিন্তু আমরা তৈরি করব। নেক্সট কি আছে দেখো, মিশনস ফর পালসেস অ্যান্ড অয়েল সিডস। তার মানে দানা শস্যের ক্ষেত্রে বলো বা আমরা যেগুলো কি বলবো তৈলবীজ এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু স্বনির্ভরতা অর্জন করার চেষ্টা করছি এবং সেক্ষেত্রে ডেফিনেটলি এগুলোর প্রোডাক্টিভিটি বাড়ানো, এগুলো স্টোরেজ এবং মার্কেটিং সেগুলোর উপরে জোর দেওয়া হচ্ছে। এটাকে আত্মনির্ভরতা অফ অয়েল সিডস হিসাবে আমরা শনাক্তকরণ করছি। তার মানে সমস্ত তৈলবীজের ক্ষেত্রে সেটা সূর্যমুখী হতে পারে, সোয়াবিন হতে পারে, সমস্ত মাস্টার্ড সিডস হতে পারে, এগুলো সমস্ত কিছুর প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা এবং এটার স্টোরেজ মার্কেটিং প্রপার বন্দোবস্ত করা সেইটার ক্ষেত্রে একটা স্বনির্ভরতা অর্জন করার কথা আমরা মিশন হিসাবে নিয়েছি এবারে প্রায়োরিটি নাম্বার 1-এ। আর কি বলা হচ্ছে এই প্রায়োরিটিতে, নেক্সট বলা হচ্ছে দেখো ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ফর এগ্রিকালচার, ভেরি ইম্পর্টেন্ট। এই ডিপিআই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারটা কি, এটা বলা হচ্ছে যে আগামী 3 বছরের মধ্যে যত কৃষিযোগ্য জমি আছে যেখানে কিনা আমাদের কৃষিকার্য করা হয়ে থাকে সেই সমস্ত ডেটার কম্পাইলেশনস এবং অ্যাকিউরেট ওয়েতে মেজার করে ডিজিটালাইজেশনস করা দরকার। তার মানে ডিজিটাইজেশনস অফ এগ্রিকালচার, সমস্ত ডেটা যা কিছু ল্যান্ড ওরিয়েন্টেড আছে সেগুলো প্রপার ওয়েতে একটা ডিজিটালাইজেশনস করা যাতে কোনো রকম মানে হার্ড কপির বিষয় না থাকে, পুরোটা সফট কপিতে এন্টায়ার এগ্রিকালচারাল যে ল্যান্ড সেটা ডিজিটাইজেশনস করা, সেটার অ্যাকিউরেট এবং প্রপার ওয়েতে ডেটা কম্পাইলেশনস করা সেই বিষয়টার উপরে জোর দেওয়া হয়েছে এবং সেটা আগামী 3 বছরের মধ্যেই কিন্তু আমরা এই বিষয়টাকে কমপ্লিট করব। তো বলেছে দেখো গভর্নমেন্ট অ্যালং উইথ দ্য স্টেটস হুইচ ফেসিলিটেটস দ্য ইমপ্লিমেন্টেশন অফ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, মানে দ্যাট ইজ দ্য ডিজিটাইজেশনস অফ এগ্রিকালচারাল ল্যান্ড এগ্রিকালচার টু কভারেজ ফার্মার্স অ্যান্ড দেয়ার ল্যান্ডস ফর 3 ইয়ার্স, মানে আপকামিং 3 ইয়ার্সের মধ্যে কিন্তু আমরা এই ডিজিটাইজেশনস অফ এগ্রিকালচারাল ল্যান্ডটা কিন্তু করতে চাইছি। তাহলে এখানে 3 ইয়ার্সটা একটু দেখে রাখতে হবে এবং অ্যাজ এ হোল দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট যে এগ্রিকালচার এবং অ্যালাইড কৃষি এবং কৃষির সঙ্গে সম্পর্কিত সেক্টরের জন্য কী পরিমাণ অ্যামাউন্ট অফ মানি এবারে বরাদ্দ করা হয়েছে 1.52 লাখ ক্রোর। সুতরাং এই অ্যামাউন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য টোটাল অ্যামাউন্ট অফ অ্যালোকেশন এবারে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরসের জন্য। নেক্সট আমরা যেটা যাবো সেটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 2। প্রায়োরিটি নাম্বার 2 কি বলা হয়েছে, এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং। কোয়াইট অবভিয়াস, আগেই বলছি ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বেনিফিট যদি রিপ করতে হয় তাহলে ডেফিনেটলি স্কিলিংয়ের ওপরে জোর দিতে হবে এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস যাতে এনহ্যান্স হয় সেটা দেখতে হবে। তো সেক্ষেত্রে উইদাউট এনি স্কিলিং প্রোগ্রাম তো এমপ্লয়মেন্ট বাড়বে না। তো
তো এই স্কিলিং প্রোগ্রামের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, দ্য বাজেট ইন্ট্রোডিউস স্কিমস লাইক এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ অ্যান্ড ইনিশিয়েটিভ টু বুস্ট স্কিলিং উইচ ফোকাস দ্য স্কিলিং অফ 20 লাখ ইউথ। তার মানে আগামী 5 বছরের মধ্যে আমরা 20 লক্ষ যুবককে, যাতে আমরা যুবক যুবতী যারা আছে তাদেরকে আমরা প্রপার স্কিলিংয়ের মধ্যে দিয়ে যাতে নিয়ে যেতে পারি, এবং সেই ব্যবস্থাপনার জন্য 1000 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটও তৈরি করতে হবে। তার মানে তাদেরকে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যে নিয়ে যাব, তো ডেফিনেটলি দ্য মাস্ট বি অ্যান ইনস্টিটিউট যেটা থ্রু দিয়ে তারা এই স্কিলটাকে অ্যাকুয়ার করবে বা লাভ করবে, তার জন্য 1000 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করার কথা বলা হয়েছে। আচ্ছা, স্কিলিংয়ের লোন এক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে আমি কোনো একটা ভালো জায়গা থেকে কোনো একটা স্পেশাল ভোকেশনাল কোর্স, হোয়াট এভার বি দ্য কোর্স, আমি অ্যাভেল করতে চাই, কিন্তু যদি ফাইন্যান্সিয়াল আমার ক্রেডেনশিয়ালিটি সেটা না থাকে বা ক্রেডিবিলিটি না থাকে, তাহলে আমার লোন পাওয়ার ক্ষেত্রে একটা বড় অসুবিধা হয়, এবং বহু ক্ষেত্রে কোল্যাটারাল রাখার একটা বিষয় থাকে, যে কোল্যাটারাল সবারই থাকে না। সুতরাং সেই জায়গা থেকে যাতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোনের ক্ষেত্রে যদি তুমি স্কিল ওরিয়েন্টেড কোনো কোর্স অ্যাভেল করতে চাও, এবং সেক্ষেত্রে তোমার লোনের প্রয়োজন হয়, একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোনের ক্ষেত্রে কোনো সিকিউরিটি রাখার প্রয়োজন হবে না, মানে কোল্যাটারাল ফ্রি হবে। তো এটা কি বলা হচ্ছে দেখো, 7.5 লাখ পর্যন্ত কিন্তু তোমাকে এই মডেল স্কিল লোন স্কিমের আন্ডারে তোমার কোল্যাটারাল ফ্রি লোনের জন্য তোমাকে এলিজিবল করা হচ্ছে, এবং এক্ষেত্রে আশা করা হচ্ছে যে পার ইয়ার 25,000 স্টুডেন্টস কিন্তু এই মডেল স্কিল লোন স্কিমটা থেকে উপকৃত হবে। রাইট, তো এটা ছিল অ্যাজ এ হোল আমাদের প্রায়োরিটি নাম্বার 1 অ্যান্ড প্রায়োরিটি নাম্বার 2 এর বেসিক সিনপসিস। এরপরে আমরা চলে যাচ্ছি প্রায়োরিটি 3। প্রায়োরিটি 3 কি বলেছে দেখো, ইনক্লুসিভ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিস। তো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানে মানবিক সম্পদের উন্নয়ন সাধন তো অবভিয়াসলি ভীষণভাবে প্রয়োজন, এবং সেক্ষেত্রে একটা পূর্বদয়া বলে একটা নতুন টার্ম এবারে বাজেটে আমরা দেখেছি, এবং সেই জায়গা থেকে কি করা হচ্ছে, ইস্টার্ন রিজিয়ন অফ ইন্ডিয়াতে বেসিকলি এই ইনিশিয়েটিভটাকে আমরা নিচ্ছি, এটা পূর্বদয়া ইনিশিয়েটিভ নামে পরিচিত। এর মধ্যে কোন কোন রিজিয়ন আছে দেখো, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ, ফোকাসিং অন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এনহান্সমেন্ট, ইকোনমিক গ্রোথ অ্যান্ড অ্যাডভান্স টুয়ার্ডস ডেভেলপ নেশন। তার মানে এই যে পূর্বদয়া স্কিমটার মাধ্যমে ইস্টার্ন রিজিয়নে এই সমস্ত স্টেটের ক্ষেত্রে আমরা হিউম্যান রিসোর্স মানে মানবিক সম্পদের উন্নয়ন সাধন, পরিকাঠামোর বিকাশ এবং ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক গ্রোথটাকে যাতে প্রমোট করা যায় এই রিজিয়ন জুড়ে, সেটার জন্য পদক্ষেপ নিচ্ছে, এবং সেটা পূর্বদয়া নামে পরিচিত। এছাড়া ব্যাংকিং সিস্টেমটা আরও অনেক বেশি স্ট্রেনদেন করার জন্য মূলত নর্থ ইস্ট রিজিয়নের ক্ষেত্রে আমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের 100 ব্রাঞ্চেস ওপেন করার কথা বলেছি। তো সেটা একটা বড় অ্যাজেন্ডা হিসাবে এবারের বাজেটে আমরা দেখেছি। নেক্সট আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 3 এর আন্ডারের আরও কিছু পদক্ষেপ। তার মধ্যে এটাও ভীষণ ইম্পর্টেন্ট যে প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান, এটা মূলত কাদের ওপরে ফোকাস করে করা হচ্ছে, মূলত এটা কিন্তু ট্রাইবাল কমিউনিটির ওপরে। রাইট, তো বলেছে দেখো, দ্য ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্সড দ্য লঞ্চ অফ প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান to enhance the socio-economic condition of tribal communities। তার মানে ট্রাইবাল কমিউনিটির আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন সাধন, এবং এক্ষেত্রে 60,000 ভিলেজেসকে কভার করা হচ্ছে যারা মূলত কিন্তু ট্রাইবাল পপুলেশন অধ্যুষিত এবং অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টসে আমরা দেখছি, এবং এর ফলে আশা করা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি গভর্নমেন্টের এই পদক্ষেপের জন্য 5 কোটি ট্রাইবাল পপুলেশনস কিন্তু উপকৃত হবে। এবং অ্যাজ এ হোল এই যে পুরো বিষয়টা আমরা দেখলাম, এই রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের জন্য এবারে গভর্নমেন্ট কিন্তু 2.66 লাখ ক্রোড় অ্যামাউন্ট অফ মানি কিন্তু ডেফিনেটলি অ্যালোকেট করেছে বা বরাদ্দ করেছে। ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, সো ইউ হ্যাভ টু রিমেম্বার এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরে অ্যালোকেশনস অ্যান্ড ডেফিনেটলি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে অ্যালোকেশন। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট হচ্ছে প্রায়োরিটি নাম্বার 4, সেটা কি বলেছে দেখো, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস। কি বলেছে দেখো, ক্রেডিট গ্যারেন্টি স্কিম, এটা আমাদের বহু পরিচিত স্কিম, এর আগেও বাজেটে আমরা দেখেছি। ক্রেডিট গ্যারেন্টি স্কিম অফ MSME ইন দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে দ্য বাজেট এমফাসাইজ সাপোর্ট ফর MSME, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেলফ ফাইন্যান্সিং গ্যারেন্টি ফান্ড অফারিং আপ টু 100 crore পার অ্যাপ্লিকেন্ট। তাহলে পার অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে 100 crore অ্যামাউন্ট অফ ফান্ড কিন্তু ডেফিনেটলি সেলফ ফাইন্যান্সিং গ্যারেন্টি ফান্ড হিসাবে অফার করার কথা বলা হচ্ছে এই ক্রেডিট গ্যারেন্টি স্কিম ফর MSMEর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে মুদ্রা লোন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মুদ্রা লোন আমরা বরাবরই পড়ে আসি যে এটার 3টে ক্যাটাগরি হয়, শিশু, কিশোর অ্যান্ড তরুণ। তো সেক্ষেত্রে আমরা তরুণ ক্যাটাগরির ক্ষেত্রে 10 লাখ কিন্তু আপার ক্যাপিং দেখেছিলাম, এবার সেটা ইনক্রিজ করে 20 লাখ কিন্তু
করা হয়েছে, রাইট? সুতরাং এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, ইউ হ্যাভ টু রিমেম্বার। অ্যাডিশনালি মুদ্রা লোন লিমিটস উইল ইনক্রিজ ফর 20 লাখ ফর দ্য প্রিভিয়াস তরুণ ক্যাটাগরি। তার মানে তরুণ ক্যাটাগরির জন্য এটা ইনক্রিজ করে ডেফিনেটলি 10 লাখ থেকে 20 লাখ করা হয়েছে। তো এই ইনফরমেশনসটা কিন্তু পড়ে রাখবে, আমরা বহুবারের বিসিএস এর কোয়েশ্চেনে আসতে দেখেছি, তো এবারে এই চেঞ্জেসটা একটুখানি দেখে রেখো। নেক্সট কি আছে বিষয়টা দেখো, প্রায়োরিটি নাম্বার 5। প্রায়োরিটি নাম্বার 5 এর মধ্যে কি আছে দেখো, আরবান ডেভেলপমেন্ট, আরবান হাউজিং। ইট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরবান হাউজিং বা শহরাঞ্চলের যদি আমি বলি বাসস্থানের বিষয়টা, সেক্ষেত্রে পিএম আওয়াস যোজনা আরবান 2.0 এর আন্ডারে কি বলা হচ্ছে, হ্যাজ বিন অ্যালোকেটেড রুপিস 10 lakh crore to address housing needs of 1 crore urban poor and middle class family। তার মানে 1 crore urban poor and middle class ফ্যামিলির জন্য 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের ক্ষেত্রে, এবং এর মধ্যে 2.2 লাখ crore কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স দেবে ওভার 5 ইয়ার্স। তাহলে টোটাল অ্যালোকেশনের পরিমাণ, সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স কী আছে এটা দেখে রাখবেন, কতদিনের জন্য অ্যাসিস্ট্যান্সের কথা বলা হচ্ছে। নেক্সট কি আছে দেখো, স্ট্রিট মার্কেটস কি বলেছে দেখো, অ্যাডিশনালি বিল্ডিং অন সাকসেস অফ পিএম সভানিধি দ্য গভর্নমেন্ট প্ল্যান্স টু এস্টাবলিশ 100 উইকলি স্ট্রিট ফুড হাব। তার মানে সরকার চাইছে নেক্সট 5 ইয়ার্সে প্রতি বছর অ্যানুয়ালি 100টা করে যেন হাট বিল্ড আপ করা যায়, যেটা কিন্তু স্ট্রিট মার্কেটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে আমরা দেখলাম। নেক্সট কি আছে, নেক্সট যে বিষয়টা বলা সেটা যে প্রায়োরিটি নাম্বার 6, সেটা বলছে দেখো এনার্জি সিকিউরিটি। সেটা হচ্ছে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। এটা বুঝতেই পারছো ইলেকট্রিসিটিটার ওপরে ফোকাস করে, এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে সোলার প্যানেল যেন আমরা রুফটপে ইনস্টল করার সুযোগ সুবিধা পাই, এবং সেটার মাধ্যমে 1 crore হাউস হোল্ড সেক্টরকে সেখানে কভার করার কথা বলা হচ্ছে, এবং যাতে কি না এভরি মান্থ 300 ইউনিটস পর্যন্ত ইলেকট্রিসিটি ফ্রি অফ কস্ট আমরা অ্যাভেল করতে পারি, রাইট? নেক্সট হচ্ছে দেখো নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি এটা হাইলাইটেড এরিয়া তো বটেই, এবং এটা বিকশিত ভারতের অন্যতম একটা কি পয়েন্ট হচ্ছে নিউক্লিয়ার এনার্জির প্রকৃত বিকাশ। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 7, ইট ইজ টপ ইম্পর্টেন্ট। ইনফ্রাস্ট্রাকচারের ওপরে আমাদের প্রচণ্ড পরিমাণে একটা ফোকাস, কারণ ইনফ্রাস্ট্রাকচার বিকাশ না হলে যেমন ডোমেস্টিক ইনভেস্টমেন্টকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে না, তেমনি কোনো ফরেন ইনভেস্টমেন্টকেও অ্যাট্রাক্ট করা যায় না। সুতরাং ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে একটা ইকোনমির ওভারঅল ডেভেলপমেন্টের জন্য, রাইট? তো কি বলেছে দেখো, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এবারে ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা নেক্সট 5 ইয়ার্সের হিসাবে কি পরিমাণ অ্যামাউন্ট অফ মানি বরাদ্দ করার কথা ভেবেছি। তার মানে দ্য গভর্নমেন্ট উইল ট্রাই টু মেনটেন স্ট্রং ফিসকাল সাপোর্ট ফর ইনফ্রাস্ট্রাকচার ওভার দ্য নেক্সট 5 years। অন দিস লাইন rupees 11.1 crore 1 lakh crore rupees 11.1 lakh crore for the capital expenditure has been allocated this year। তার মানে বেসিকলি আমরা আগামী 5 বছর ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে ইনভেস্টমেন্টটাকে ভীষণভাবে এনকারেজ করছি, এবং সেক্ষেত্রে 11.1 লাখ ক্রোর ক্যাপিটাল এক্সপেন্ডিচার শুধু এবছরের বাজেটে অ্যালোকেট করা হয়েছে, যেটা আমাদের টোটাল জিডিপির 3.4%। তো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। You have to remember total amount of allocation এই ইয়ারে 11.1 লাখ ক্রোর ডেফিনেটলি অ্যালোকেট করা হয়েছে, এবং আগামী 5 বছর ধরে এটার একটা কন্টিনিউটি থাকার কথা বলা হচ্ছে, এবং এটা আমাদের এবারের জিডিপির 3.4% অফ দ্য জিডিপি হিসাবে অ্যানাউন্সড হয়েছে। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে ইরিগেশন অ্যান্ড ফ্লাড মিটিগেশন। তো ডেফিনেটলি জলসেচ ব্যবস্থা এবং বন্যা নিয়ন্ত্রণের ওপরে জোর তো আছেই, এবং সেক্ষেত্রে বিহারের ক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেটেড ইরিগেশন বেনিফিটস প্রোগ্রামের আন্ডারে 11,500 ক্রোর অ্যালোকেট করা হয়েছে, এবং 20 আদার স্কিমস যেগুলো কিনা ব্যারেজ, রিভার পলিউশনস বা ইরিগেশনস এগুলোর ওপরে ফোকাস করে ডেফিনেটলি এই বিষয়টাকে আমরা এনহ্যান্স করছি, এবং সেটা বিহারের ক্ষেত্রে এই অ্যামাউন্ট অফ মানি বরাদ্দ করা এবং এই ধরনের ব্যারেজেস তৈরি করা বা রিভার পলিউশনস বা ইরিগেশনের বিষয়টাকে ফেসিলিটেট করা, এটা দেখেছি। এবং অ্যাডিশনালি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অবভিয়াসলি প্রোভাইড করা হচ্ছে আসামকে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড অ্যান্ড সিকিমকে ফর ফ্লাড ম্যানেজমেন্ট এবং ল্যান্ডস্লাইডস এবং আদার রিলেটেড প্রজেক্টসের ক্ষেত্রে। আশা করি বিষয়টা আদৌ অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যেটাতে মুভ করব সেটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 8,
সেখানে কি বলা হয়েছে দেখো, ইনোভেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ইনোভেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে মূলত এবার আমরা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফান্ড এইটাকে বিল্ড আপ করেছি, যে এই ফান্ডটার টোটাল অ্যালোকেশনসের পরিমাণ হচ্ছে 1 লাখ ক্রোর। এটা মূলত কিন্তু ইনোভেশনস এবং রিসার্চের বিষয়টাকে কমার্শিয়াল স্কেলে যাতে স্কেল আপ করা যায় সেই বিষয়টা দেখবে। তাহলে তোমাদের মনে রাখতে হবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফান্ডে এবারে আমরা কি পরিমাণ অ্যামাউন্ট অফ মানি বেসিক্যালি অ্যালোকেট করেছি, অ্যালোকেটিং 1 লাখ ক্রোর অ্যামাউন্ট অফ মানি। এবং স্পেস ইকোনমির ক্ষেত্রে ডেফিনেটলি আমরা 1000 ক্রোর অ্যামাউন্ট অফ মানি অ্যাজ আ ভেঞ্চার ক্যাপিটাল কিন্তু আমরা অ্যালোকেট হওয়ার কথা দেখেছি। সুতরাং এটা কিন্তু ইনোভেশন অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপরে লাস্ট যে প্রায়োরিটিসটা আছে সেটা হচ্ছে নেক্সট জেনারেশন রিফর্ম, এবং এটার আন্ডারে শ্রম সুবিধা অ্যান্ড সমাধান পোর্টাল, এটার মাধ্যমে তুমি যাবতীয় যা কিছু ইন্ডাস্ট্রি এবং ট্রেড রিলেটেড বিষয়গুলো সম্পর্কে ইজি কমপ্লায়েন্স করতে পারবে। এবং এনপিএস বাৎসল্য, এটা এবারে এনপিএস স্কিমের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেটার মাধ্যমে কোনো মাইনরও কিন্তু এনপিএস এই স্কিমটাকে অ্যাভেল করতে পারে। এবং তখন সে তার লিগাল এজ 18 ইয়ার্স হয়ে যাবে, তখন সেটা নর্মাল এনপিএস অ্যাকাউন্টে কিন্তু কনভার্টেড হয়ে যাবে অটোমেটিক্যালি। সুতরাং সেক্ষেত্রে কিন্তু এটা পেরেন্টসদের তার আর্লি এজে চাইল্ডদের ক্ষেত্রে, চিলড্রেনদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ইনভেস্টমেন্টের এরিয়া বলা যেতে পারে। তো এটা ছিল আমাদের টোটাল 9 প্রায়োরিটিস এরিয়া, যে 9টা এরিয়া। সেক্ষেত্রে গভর্নমেন্ট কী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবারে নিয়েছে সেই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে তৈরি করে রাখবে। মূলত যে কী অ্যালোকেশনসগুলো, কত অ্যামাউন্ট অফ জিডিপির অ্যালোকেট করা হয়েছে, কী কী নতুন স্কিম আনা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখা প্রয়োজন তোমাদের সমস্ত আপকামিং এক্সামসের জন্য। এরপরে আমরা কিছু বাজেট এস্টিমেটসের ডেটা পড়বো। তার মধ্যে প্রথমে আছে যেটা দেখো, প্রথমে যে ডেটাটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া গ্রিউ অ্যাট 8.2% ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024, মানে 2023-24 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়া ডেফিনেটলি 8.2%-এ গ্রো করেছে। এটাই আমরা ডেটা রিভিল তাই করছে। সুতরাং এটা ওয়ার্ল্ডের অন্যতম টপ কান্ট্রিজের সাথে শেয়ার্ড হওয়ার মতো একটা গ্রোথ রেট। সুতরাং এটা খুবই আশাপ্রদ একটা বিষয়, রাইট। নেক্সট কি পড়তে হবে, রেভিনিউ রিসিপ্টস। রেভিনিউ রিসিপ্টসের ক্ষেত্রে আমরা রুপিস 31.3 লাখ ক্রোর 2024-25 বাজেটে অ্যালোকেট করা হয়েছে, বাজেট এস্টিমেটস। ক্যাপিটাল রিসিপ্টসের ক্ষেত্রে 15.50 লাখ ক্রোর 2024-25-এর বাজেট এস্টিমেটসে আমরা দেখলাম। এবং নেট ট্যাক্স রিসিপ্টস আর এস্টিমেটেড অ্যাজ 25.83 লাখ ক্রোর। এবং গ্রস অ্যান্ড নেট মার্কেট বরোয়িং 2024-25-এর ক্ষেত্রে গ্রস মার্কেট বরোয়িং 14.01 লাখ ক্রোর এবং নেট মার্কেট বরোয়িং 11.63 লাখ ক্রোর। এই ডেটাগুলো উইদাউট এনি ফেল তৈরি করতে হবে। নেক্সট কি আছে দেখো, এতক্ষণ তো রিসিপ্টসের কথা বললাম। টোটাল এক্সপেন্ডিচার্সের মধ্যে 41.21 লাখ ক্রোর 2024-25-এ টোটাল এক্সপেন্ডিচার। এর মধ্যে রেভিনিউ এক্সপেন্ডিচার পার্টটা যদি বলি সেটা 37.1 লাখ ক্রোর 2024-25-এর বাজেট এস্টিমেটস। অ্যান্ড এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার 15 লাখ ক্রোর 2024-25-এর বাজেট এস্টিমেটসে বলা হচ্ছে। তার মানে রিসিপ্টস মানে এক্সপেন্ডিচারে কী রিসিপ্টস কী এক্সপেন্ডিচার্স এগুলো কিন্তু তৈরি করে রাখতে হবে। আর যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে মিসেলেনিয়াস ক্যাপিটাল রিসিপ্টস ফর 2024-25 ইজ রুপিস 50,000 ক্রোর। আচ্ছা, এবারের বাজেটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এরিয়া আমরা দেখলাম, ওরা ডিসইনভেস্টমেন্ট কথাটা আলাদা করে উল্লেখ করেনি, এবং সেটা কিন্তু মিসেলেনিয়াস ক্যাপিটাল রিসিপ্টস এই হেডিংয়ে সেটাকে বলা হয়েছে। এবং এর মধ্যে সমস্ত ডিসইনভেস্টমেন্টের এবং পাবলিক অ্যাসেটের মনিটাইজেশনসের যাবতীয় মানি এখানে থাকবে, মানে এখানে রাখার কথা বলা হয়েছে এই রিসিপ্টসের আন্ডারে। এবং সেক্ষেত্রে কিন্তু 50,000 কোটি টাকা আমরা মিসেলেনিয়াস ক্যাপিটাল রিসিপ্ট 2024-25 হিসাবে দেখেছি। সুতরাং আলাদা করে ডিসইনভেস্টমেন্ট কথাটা মেনশন না থাকলেও ডেসক্রিপশন অনুযায়ী এটা বোঝা যাচ্ছে যে এটা ডিসইনভেস্টমেন্ট এবং পাবলিক অ্যাসেট মনিটাইজেশনসের ক্ষেত্রে এই অ্যামাউন্ট অফ মানিটাকে ডেফিনেটলি আইডেন্টিফাই করা হয়েছে। এবং যদি বলি ডিফেন্সের বিষয়, তো ডিফেন্স কথাটা কেন দিলাম, কারণ কোন মিনিস্ট্রি এবার হায়েস্ট অ্যালোকেশন পেয়েছে সেটা ডেফিনেটলি ডিফেন্স মিনিস্ট্রি। এবং যদি স্কিম ওয়াইজ হায়েস্ট অ্যালোকেটেড স্কিম কোনটা, তাহলে সেটা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, এবং সেখান থেকে 86,000 কোটি টাকা এবারে বরাদ্দ করা হয়েছে। এবং সাবসিডিজ 2024-25 আমরা তো বিসিএসে আসতে দেখেছি, প্রিলিতে রিপিটেটিভ ইয়ারে মেনেও আমরা প্রচুরবার এই সাবসিডিজ রিলেটেড প্রশ্ন আসতে দেখেছি। ও সেক্ষেত্রে হায়েস্ট সাবসিডি এবারে কিন্তু ফুড সাবসিডি অ্যালোকেট করা হয়েছে। এরপরে সেকেন্ডে আছে ফার্টিলাইজার, নেক্সট হচ্ছে ইন্টারেস্ট সাবসিডি, ফোর্থ রয়েছে এলপিজি সাবসিডি। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই র্যাঙ্কটা একটুখানি দেখে রাখবে। তো ছিল অ্যাজ এ হোল এটা ছিল পুরো এস্টিমেটস, বাজেট এস্টিমেটস 2024-25-এর ডেটা ওরিয়েন্টেড পার্ট, যেটা তোমাকে ফেচ করতে হবে।
এরপরে কতগুলো ডেফিসিটস আছে, যে ডেফিসিটগুলো থেকে প্রশ্ন আমরা বিভিন্ন ধরনের এক্সামে সবসময় দেখে থাকি। এর মধ্যে যে কি ডেফিসিটসগুলো আছে, যে ডেফিসিটগুলো না পড়লেই নয়, তার মধ্যে রয়েছে ফিসকাল ডেফিসিট, নেক্সট রেভিনিউ ডেফিসিট, আফটার দ্যাট প্রাইমারি ডেফিসিট। তো এক্ষেত্রে দেখো 3 ধরনের ডেটার কথা আমি বলেছি। একটা হচ্ছে অ্যাকচুয়ালস অফ 2022-23, অ্যাকচুয়ালস অফ 23-24 অ্যান্ড বাজেটেড 24-25। এবার কথা প্রশ্ন হচ্ছে, ডেফিনেটলি আমরা সবসময় যেটা পড়ে থাকি বাজেট এস্টিমেট 2024-25, রিভাইজড এস্টিমেটস অফ 2023-24 এবং অ্যাকচুয়াল এস্টিমেটস অফ 2022-23 হয়ে থাকে। তো এই জায়গাটা সাধারণত রিভাইজড এস্টিমেটস দেখে থাকি, কিন্তু এটা লোকসভা ইলেকশনসের বছর এবং আমরা ইন্টারিম বাজেট ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে বেরোতে দেখেছি এবং 23শে জুলাই আমরা ইউনিয়ন বাজেট ফুল ফর্মে বেরোতে দেখলাম। সুতরাং এর মাঝখানে কিন্তু আমরা প্রভিশনাল অ্যাকচুয়ালস হিসাবে কিন্তু ডেফিনেটলি এই 23-24-এর ডেটাটা পেয়ে গেছি। কিন্তু অন্যবারের ক্ষেত্রে যেহেতু তখনও সেটা লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারটা নিয়েই চলছে, তার মানে আমরা যখন যদি এটা ইলেকশনের বছর না হতো, যদি এটা মনে করো 2024-25 এটা নর্মাল ফাইন্যান্সিয়াল ইয়ার হতো, তাহলে এটা 1 ফেব্রুয়ারিতেই তুমি বাজেটটাকে পাবলিশ হতে দেখতে। তখনও যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা অনগোয়িং হতো সেটা কিন্তু 23-24, তখনও সেই ডেটা পুরো তুমি ফেচ করার জায়গায় থাকো না, সেই জন্য তোমাকে রিভাইস এস্টিমেটসের ডেটা পড়তে হয়। কিন্তু যেহেতু এবারে আমরা লোকসভা ইলেকশনের বছর এবং ইন্টারিম বাজেট এবং অ্যাজ এ হোল ইউনিয়ন বাজেট আমরা হোল সেট অফ পাবলিশ হতে দেখেছি, তো সেক্ষেত্রে এখন যখন আমরা 23 জুলাই 2024-এর বাজেটটা ফুল ফর্মে দেখছি, তো ততদিনে কিন্তু আমরা 23-24-এর ডেটাটা একটা প্রফেশনাল এস্টিমেটস পেয়ে গেছি। তো প্রফেশনাল অ্যাকচুয়ালসের ক্ষেত্রে আমরা এবারে কিন্তু 2023-24-এর ডেটাটা দেখছি। তো এক্ষেত্রে 3টে ধরনের ডেফিসিটসের কথাই বলা আছে এবং এদের পার্সেন্টেজগুলো বলা আছে। এর মধ্যে মোস্ট কি ইম্পর্ট্যান্ট হচ্ছে বেসিক্যালি বাজেট এস্টিমেটস, যেটা কিন্তু আমরা দেখছি 24-25-এ। তাহলে 24-25-এর বাজেট এস্টিমেটসের বিষয়ে ডেটাগুলো উইদাউট এনি ফেল তৈরি করবে, বাকিগুলো করতে পারলে খুবই ভালো। কিন্তু যদি নাও মনে থাকে বাজেট এস্টিমেটস 24-25টা দেখে রাখবে এবং তার সঙ্গে রিলেটিভলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকচুয়ালস অফ 23-24। সুতরাং এই ডেটাগুলো পিওর মুখস্থ করার জায়গা এবং এই ডেফিসিটস 3টে কিন্তু তৈরি করতেই হবে উইদাউট এনি ফেল। এরপরে যে বিষয়টা আমাদের সবারই একটা জানার জায়গা এবং যেখান থেকে প্রচুর প্রশ্ন আমরা আসতে দেখি, যে গভর্নমেন্টের আর্নিং কোন কোন জায়গা থেকে আসছে এবং গভর্নমেন্টের এক্সপেন্ডিচার কোন কোন জায়গাতে হচ্ছে, রাইট? তাহলে রুপিস কামস ফ্রম, আমরা বহু বছর ধরে এই ট্রেন্ডটা দেখছি যে 1 রুপির এগেনস্টে পুরো গভর্নমেন্ট তার রিসিপ্টসের কথাটা বলে থাকছে ও ইন টার্মস অফ পয়সা, মানে দ্যাট ইজ ইউ ক্যান কোরিলেট উইথ পার্সেন্টেজ, রাইট? যে 100%-এর মধ্যে কী অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ ওইটা পাচ্ছে বা অন্যটা পাচ্ছে। সুতরাং সেই জায়গাটা তুমি পার্সেন্টেজ হিসাবে অবভিয়াসলি দেখতে পারো এবং এটা পয়সা হিসাবেও বলা হয়ে থাকে। তার মানে 1 রুপি যদি বলি, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্টের সবচেয়ে বেশি পরিমাণ এসে থাকে কিন্তু বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস থেকে 27%। কিন্তু এটা তো ডেফিনেটলি ক্যাপিটাল রিসিপ্টসের পার্ট। এবার আমি যদি রেভিনিউ রিসিপ্টসের কথা বলি বা ট্যাক্সের এরিয়াটাকে ফোকাস করি, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স থেকে এবছর সরকার সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্টিসিপেট করছে যে সে তার রেভিনিউ আর্নিংটা পাবে এবং জিএসটি হচ্ছে 18%, তারপরে নেক্সট সেকেন্ড হাইয়েস্ট এবং তারপরে রয়েছে কর্পোরেশন ট্যাক্স, রাইট? যদি ট্যাক্সের ফরম্যাটগুলোতে বলি তাহলে ইনকাম ট্যাক্স হাইয়েস্ট, দেন হচ্ছে জিএসটি, তারপর হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। এবং যদি আমি অ্যাজ এ হোল টোটাল আর্নিংয়ের কথা বলি সরকারের, তাহলে বলবো বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস কিন্তু 27%, এটা কিন্তু সবচেয়ে হাইয়েস্ট হয়েছে। সুতরাং এই জায়গাগুলোকে তৈরি করতে হয় কেন? কারণ তোমরা নিশ্চয়ই আশা করি কোয়েশ্চেন যখন দেখেছো তখন এই ধরনের ডেটা তুলে দিয়ে বলে যে ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডারে এগুলোকে অ্যাসাইন করো, মানে তোমাকে অপশানে দিয়ে দিল ইনকাম ট্যাক্স, ইউনিয়ন এক্সাইজ ডিউটি, জিএসটি, মনে করো কাস্টমস। এবার এটা তোমাকে অ্যাকর্ডিং টু দ্য ইউনিয়ন বাজেট 2024-25 অনুযায়ী ইনক্রিজিং অর্ডারে বলো বা ডিক্রিজিং অর্ডারে বলো, অপশানসে সেই অনুযায়ী থাকে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু এই অ্যালোকেশনসটা একটু দেখে রাখতে হয় প্রতি বছরই। আর কি আছে দেখো, রুপিস গোজ টু, মানে 1 টাকা আমার কিভাবে স্পেন্ড হচ্ছে সেটা যদি বলি, তাহলে সবচেয়ে বড় কম্পোনেন্টটা রয়েছে এখানে। আমরা যদি বলি স্টেট শেয়ারস অফ ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস, দ্যাট ইজ 21%। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। তার আমরা তো দেখলাম গভর্নমেন্টের ক্যাপিটাল রিসিপ্টসের পরিমাণটাই অনেক বেশি। সুতরাং আমি যদি ক্যাপিটাল রিসিপ্টস করি, ধার বাকি সমস্ত নিই, তো আই হ্যাভ টু সার্ভিস দ্য লোন, তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট করার একটা বড় গল্প থেকে থাকবে। এছাড়া বাকি সমস্ত এরিয়াগুলোকেও তোমাদের দেখে রাখতে হবে, যেমন সেন্ট্রাল সেক্টর স্কিম, ডেফিনেটলি স্টেট শেয়ারস অফ ট্যাক্সেস অ্যান্ড ডিউটিসের পরে সেন্ট্রাল সেক্টর স্কিম একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্লেস নিচ্ছে। সুতরাং এই জায়গাগুলো একটু 1 বাই 1 টোটাল অ্যালোকেশনসের বিষয়টাকে একটুখানি কিন্তু তৈরি করে রাখবে। সুতরাং এখানেই এসেই আমাদের বাজেটের টোটাল সিনপসিসটা অ্যাজ এ হোল এন্ড। সবাই মন দিয়ে স্লাইডসগুলোকে দেখে রেখো এবং যে ডেটাটা আছে অবভিয়াসলি ডেটাটাকে ফেচিং করে রেখো, আশা করি হেল্পফুল হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।